সবাইকে ওয়েলকাম করছি এক্সট্রামিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি। সঙ্গে আছি মৌসুমী মোহন, আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আসলে প্রথম কথায় বলতে গেলে খুব ভালো মনের একজন মানুষ। যদিও তিনি একজন চিত্রনায়ক, কিন্তু তিনি সবচেয়ে ভালোবাসেন যে কিশোরগঞ্জের সেই গ্রামের ছেলে, এটা বলতে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলতে ভীষণ ভালোবাসেন। এবং সেই সাথে আমরা জানি যে এই বছরের আগে আসলে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যদিও এবার তিনি সামহাও নির্বাচনই করেননি। আর যদি অন্য কথায় বলি, অর্থাৎ তিনি যেহেতু একজন চিত্রনায়ক, সেই ভাষায় বলতে গেলে অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসা চিত্রনায়ক সাইমন সাদিক। হ্যালো, ওয়েলকাম করছি। কেমন আছেন? কেমন আছো? খুব ভালো আছি। আজকের ম্যাচ আপনার কতটুকু দেখা হয়েছে আমি জানি না, তবে আজকের ম্যাচ নিয়ে অনেকেই খুব এক্সাইটেড। তারপরও মনে হয়েছে অনেকটা একপেশে, কারণ উগান্ডা এবং আফগানিস্তান হচ্ছে প্রতিপক্ষ। খুব শক্তের সঙ্গে দুর্বলের লড়াই, এরকম ছিল ব্যাপারটা। আমরা অনেক সময় বলি কি যে ফ্রেন্ডদের বেশি ঝামেলা করে উগান্ডা পাঠিয়ে দেবো। আজকের ম্যাচটাও কিন্তু সেরকম। উগান্ডা ক্রিকেটে এসছে নতুন দল, সেই জায়গা থেকে 184, হয়তো এখন পর্যন্ত অনেক বড় স্কোর। আফগানিস্তান পরীক্ষিত টিম এবং টি-20-তে তারা একটা শক্ত অবস্থানে সবসময় ছিল, এবার বিশ্বকাপে আছে। সেই জায়গা থেকে সেটা যদি 200+ হতো, সেটাকে আমি হয়তো বেশি বড় ধরতাম। যেহেতু মাঠটা অনেক বড়, সেই জায়গা থেকে যেমন তাদের যে ওপেনার গুরবাজ এবং তারা আইপিএল খেলে এসছে এবং চ্যাম্পিয়ন টিমের সাথে ছিল, সেই জায়গা থেকে 184 রান খুব বেশি না আমার কাছে। উগান্ডা, আমরা যখন প্রথম বিশ্বকাপ খেলি, আমাদের যে মানসিক অবস্থা ছিল, যে ক্রিকেটের প্রতি যে দেশের মানুষের সাপোর্ট ছিল, সেটাও হয়তো উগান্ডার মানুষজনদের খুব ইমোশনাল, বিকজ এটা ওরা বলছে যে এটা থার্ড টিম ওদের ওখানকার। তো সেই জায়গা থেকে আসলে ওরা খুবই এটাকে অন্যরকম ভাবে দেখছে। তারা ক্রিকেটটা খেলছে, সেটাই হয়তো তাদের কাছে অনেক গর্বের। ইন্টারন্যাশনাল ফরম্যাটে খেলা এবং ওয়ার্ল্ড কাপ খেলছে এবং জিম্বাবুয়েকে সরিয়ে চলে এসছে তারা, তাই না? সো তারা ফাইট দেওয়ার জন্য এসছে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এটা আমরা সবাই জানি। সেই জায়গা থেকে খুব একটা বেশি অনিশ্চয়তা এখানে আমরা দেখতে পাইনি, আমার কাছে এটা মনে হয়েছে আর কি। আচ্ছা, আপনার সাথে আমিও সম্পূর্ণ একমত। যেটা বলছিলেন যে মাঠটা অনেক বড়, বাট যেই পরিমাণ বাউন্ডারি হয়েছে, এটা আসলে শুরুর দিকে বোঝা যায়নি যে মাঠটা এত বড়, অথচ এতগুলো বাউন্ডারি হবে। এবং অন্যদিকে সবাই বলছিল যে স্পিন নির্ভর উইকেট, বাট সেখানে কিন্তু আমরা দেখেছি নাভিনুল হক এবং নাভিনুল হক পেয়েছে 2 উইকেট, 4 ওভার বল করে। রান খুবই কম, মাত্র 4 রান দিয়েছে এবং 2টো উইকেট তিনি নিয়ে নিয়েছেন। অন্যদিকে যদি আমি ফজল হক ফারুকের কথা বলি, যেটা আপনি বলছিলেন, 5টা উইকেট, মাত্র 9 রান। এটা আসলে খুব দুর্দান্ত এবং দুজনেই কিন্তু পেসার। আমি তো শুরুতেই বললাম যে আফগানিস্তান সবসময় একটা ব্যালেন্স টিম, তারা কনফিডেন্টলি খেলে। যেই খেলাটার এই প্রতিচ্ছবি আমরা আজকের ম্যাচে দেখতে পেলাম। কিন্তু যেখানে পরের ম্যাচগুলোতে যদি একদম টি-20 ক্রিকেটে যারা রাজ করছে তাদের সঙ্গে হয়, হয়তো এই সিনারিটা ভিন্ন আসবে। আমার ধারণা এটাই। উগান্ডাকে আমি কোনোভাবেই ছোট করে দেখি না, কারণ আমরা একসময় আমরাও ছোট দল ছিলাম। এখনো আমাদের টিমের যে খুব ভালো অবস্থা তেমন না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম হিসেবে আছে, বিশ্বকাপ অনেকগুলো খেলছে, সেই জায়গায় আমাদের একটা অবস্থান আছে। উগান্ডার নতুন দল হিসেবে আমি তাদেরকে সমীহ না, শ্রদ্ধা ভরেই দেখতে চাই যে পরবর্তী ম্যাচগুলো তারা ভালো। উগান্ডার কথা বলতে গেলে, উগান্ডায় কিন্তু বেশ 3 জন খুব লেফট আর্ম স্পিনার ছিল, যদিও খুব একটা কাজ করতে পারেনি। ওই যে মানসিক বলটা কম ছিল, আর যারা ফুটওয়ার্কের অনেক ঘাটতি ছিল। যে ব্যাটাররা আউট হয়েছেন, একজনও পা নিয়ে খেলেননি। আমি যেটা দেখলাম, আমাদের ক্রিকেটে প্রথমের দিকে কি হতো, এইভাবে মারতো, আমরা যেটা বললাম খোঁচা মেরে আউট হয়ে গেছে। আমাদের ব্যাটাররা কিন্তু এই 99-এর বিশ্বকাপের পর একদম 2007-08 পর্যন্ত স্লিপেই ক্যাচ দিত বেশি। বোল্ড হতো কম, দেখা গেল না স্ট্যাম্প আউট হওয়া যাবে না, বোল্ড হইলে মনে হয় ইজ্জত থাকবে না, এরকম একটা বিষয় কাজ করতো কিনা আমি জানি না। কিন্তু বেশিরভাগ প্লেয়াররাই ক্যাচ দিত স্লিপে অথবা উইকেট কিপারের হাতে। সেই জিনিসটাই কিন্তু ওনারা এই আজকের ম্যাচটাতে করেছে। আস্তে আস্তে তারা ইমপ্রুভ করবে। সাইমন সাদিক ক্রিকেট কতটা ভালোবাসে? সে কি ক্রিকেট খেলেছে? আমি জানি যে সে গ্রামে ক্রিকেট খেলেছে, ফুটবলও খেলেছে। আমি প্রচুর ক্রিকেট খেলতাম, এক সময় স্বপ্ন ছিল যে হয়তো ন্যাশনাল টিমেও খেলবো। আচ্ছা, আপনি কি পেসার ছিলেন নাকি স্পিনার? আমি পেসার ছিলাম, আমি অলরাউন্ডার ছিলাম আসলে। পরবর্তীতে আমার হাতের ইনজুরির কারণে আমি খেলাটা ছেড়ে দিই, নাহলে অনেক দূর পর্যন্ত স্বপ্ন দেখতাম আর কি, যে হয়তো একসময় জাতীয় দলে খেলতাম। আমি তো আমাদের টিমের প্রসঙ্গে যাই। এই যে গতকাল শ্রীলঙ্কা হেরে যাওয়াই কিন্তু আমাদের জন্য খুব পজিটিভ হয়েছে, যদিও খুব বাজেভাবে হেরেছে, 77 রান। কোনোটাই পজিটিভ না যদি আমরা ভালো ক্রিকেট খেলতে না পারি, সেটা একটা ফ্যাক্ট। আমি একটু বাংলাদেশ টিম নিয়ে আসলে আপনার প্রত্যাশা কতটুকু? ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে এবং আরো অনেকগুলো ইস্যু রয়েছে, তানভীরের প্রসঙ্গ নিয়ে অনেক কথা হয়েছে। বাংলাদেশের প্রসঙ্গে যাব তার আগে আমি একটু রহমানুল্লাহ গুরবাজির যে দুর্দান্ত ইনিংস, আমি কথা বলছিলাম শোয়ের আগে, যে 76
6 এবং মাত্র 45 বলে, যদিও আজকে না দুটো সেঞ্চুরি কিন্তু হতে পারতো। এই ব্যাটিং নিয়ে কি বলতে চাইবেন, যেহেতু আপনি ক্রিকেট খেলতেন এবং একজন অলরাউন্ডার ছিলেন? বেশিরভাগ বলগুলোই হাফ বলি, মানে একজন ব্যাটারের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে যে এক স্টেপ আগে যে বলটা পড়বে ওটা মানে টি-20তে মারতে গেলেই 6 হবে। বারবারই স্পিনার ওইখানে বল করছেন, বারবারই ব্যাটার সেটা মারছেন। যেহেতু ওনারা কনফিডেন্টলি খেলছেন এবং অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, সেই জায়গায় উগান্ডার বলাররা হয়তো বারবার চেঞ্জ করবেন বা কি করবেন না করবেন ওই ব্যাপারটা ধরতে পারেননি। না ধরতে পারার কারণে এতগুলো স্কোর হয়েছে। দ্যাটস গ্রেট। আমি এবার বাংলাদেশের প্রসঙ্গে আসবো। বাংলাদেশ টিম নিয়ে সাইমন সাদিকের আসলে কি কি আক্ষেপ রয়েছে এবারের এই টিম নিয়ে? অনেক আমার একমাত্র আক্ষেপ হচ্ছে যে টিম ঠিকঠাক আছে, যেটা ক্রিকেট বোর্ড মনে করেছে, কিন্তু সেখানে তামিম ইকবাল, মিরাজ আর মুশফিকুর রহিম যদি থাকতেন তাহলে এই সিনারিটা চেঞ্জই হয়ে যেত। কারোর কোনো মানে কমপ্লেন থাকতো না যে এই টিমটা কেন। এটা কি ওয়ান কাইন্ড অফ অভিজ্ঞতা যে কথা বলে সেটা? অভিজ্ঞতা তো লাগবে, বিশ্বকাপ একটা বড় মঞ্চ, সেখানে সাহসের ব্যাপার আছে এবং মুশফিকুর রহিম দুর্দান্ত ফর্মে ছিলেন। একজন উইকেট কিপার ব্যাটার থাকতো, যেহেতু লিটন কুমার দাস তিনি অফ ফর্মে আছেন, আরেকজন যদি মুশফিকুর রহিম থাকতেন সেখানে জাকির আলীকে খেলানোর চিন্তা করার প্রয়োজন ছিল না। মানে আমি এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এবং মিরাজ যদি থাকতেন, একজন পরীক্ষিত একজন অলরাউন্ডার, সে দুর্দান্ত, মানে ব্রেক থ্রোটা কিন্তু প্রায় সময় মিরাজ এনে দেন। কেউ উইকেট পাচ্ছে না, সেখানে মিরাজ ব্রেক থ্রো এনে দেন আমাদেরকে। আর একজন হচ্ছে যদি তামিম ইকবাল থাকতেন তাহলে আমাদের দল না, মানে আমার মনে হয় যে ডায়মন্ডের মতো গ্লেজ দিত আর কি। সেই জায়গাটা আমরা একটু পিছিয়ে, আমাদের টপ অর্ডাররা যথারীতি মানে শূন্যের কোঠায় নেমে আসছে, সেটা খুব হতাশার এবং টেনশনের। তবে আমি বিশ্বাস করি যে যখন আমরা 8 তারিখ ম্যাচ খেলবো সেই হতাশার থাকবে না, আমাদের টপ অর্ডাররা রান দিবে। আর আমাদের এখানে যিনি একটা আশার বাতি ঘর আমি যেটা দেখি, তিনি যদি তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন এবং সম্পূর্ণ মনোনয়নের বিরুদ্ধে খেলতে পারেন সাকিব আল হাসান, তাহলে তিনি একাই অনেক কিছু করে ফেলতে পারেন। এর বাইরে সৌম্যর হাতে মারাত্মক স্ট্রোক আছে, আর শান্তর একটা প্রেসার আছে এবং থাকবে, যেহেতু ক্যাপ্টেন। আমার মনে হয় যে উনি এই ভারটা নিতে পারছেন না, কেন জানি মনে হয়। খুব কনফিডেন্ট দেখলে মনে হয়, কিন্তু কেন জানি গুলিয়ে ফেলছেন। কিন্তু সৌম্য ব্যাক করবে আমার ধারণা। আর সে জায়গা থেকে শান্ত আসুক, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলুক, এটা হচ্ছে আমার চাওয়া। অনেকে যেমন সৌম্যকে নিয়েও বলে যে সৌম্যর যে জায়গাটা, এটা নিয়ে অনেকে নানা রকম মন্তব্য করে, কিন্তু একটা রেগুলার যদি একজন প্লেয়ার খেলার মধ্য দিয়ে থাকে, একদিন খারাপ করলো পরের দিন তাকে নেওয়া হচ্ছে না বা কি করা হবে, এই জায়গাগুলোতে হয়তো কোনো একটা মানে গ্যাপ রয়ে যায়, সব সময় আমাদের গ্যাপ রয়ে যায়। কিন্তু সৌম্য এই মাঠে কিন্তু ভালো খেলে। মাহমুদুল্লাহ রিয়াদ আছে, গত প্র্যাকটিস ম্যাচে তিনি দুর্দান্ত ক্যাচও নিয়েছেন এবং ভালো ব্যাটিংও করেছেন। সেই জায়গা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য, সাকিব আল হাসান, আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই মাঠগুলোতে খেলেছি, মানে যেটা জেতার কল্পনাও করিনি, সেই জায়গা থেকে এরা তিনজন কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। যদি ওইটাকেও আমরা পুঁজি করি যে না, এইবার আমরা এই বিশ্বকাপে এই তিনজনকে কাজে লাগাবো। ক্রিকেটের অপেক্ষায় আমরা যেটা গুড ক্রিকেট খেলবে সেটা আমরা দেখব এবং আনন্দ নিব। শুধু টিম ওয়ার্কটা প্রয়োজন, যেটা এখন পর্যন্ত আমরা হয়তো ওই ছন্দটা প্র্যাকটিস ম্যাচগুলোতে পাইনি। তবে আমি বিশ্বাস করি 8 তারিখ থেকে সেটা ফিরে আসবে। সাইমন সাদিক বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই একটা সময় খেলা দেখতেন, সেটা ফুটবল বিশ্বকাপ হোক কিংবা ক্রিকেট বিশ্বকাপ হোক। এখনো দেখেন, কিন্তু এখন সেই গ্রামের সেই যে ফ্লেভারে খেলা দেখা, আনন্দ করা, বা উঠোনে বসে একটা টিভি স্ক্রিনের সামনে বসে সবাই মিলে দেখা, ওইটা তো এখন হয় না। এখন হয়তো স্ক্রিনটা বড় হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন বড় হয়ে গেছে। যেমন গত বিশ্বকাপে আমরা টিএসসি গেলাম, বউ বাচ্চা সহ ফ্রেন্ডরা ছিল, এইটা এক ধরনের মজা। আর হচ্ছে সব বন্ধু বান্ধব মিলে মুড়ি খাচ্ছি, মানে খেলা দেখছি, মানে খাওয়ার সময় নাই, খেলাই দেখছি। মানে এই যে উপলব্ধি, বন্ধুদের মজাটা আসলে এটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ওকে, সো এবার আমরা কিছু প্রশ্ন করব, লাইক র্যাপিড ফায়ারের মতো, ঝটপট উত্তর দিতে হবে। আমি জানি যেগুলো আপনার জন্য কোনো ব্যাপারই না। খুব সহজ। প্রথমে, যে এবারের ওয়ার্ল্ড কাপে কতগুলো ম্যাচ? 55। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। ও 55 যেহেতু সংখ্যাটা চলে এলো, মিস্টার 50 বলা হয় কাকে? মিস্টার 50 আমাদের হাবিবুল বাশার সুমন। একদম খুব ইজি প্রশ্ন। ওকে, টি20 ক্রিকেটে ইউনিভার্স বস কে আসলে? ক্রিস গেল। উত্তর সঠিক হয়েছে, আপনি সব পারবেন আমি জানি। সবচেয়ে দ্রুততম 50 কার টি20 ওয়ার্ল্ড কাপে? যুবরাজ সিং, মানে যুবরাজ সিং। এক্স্যাক্টলি। ওকে, প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ হয় কত সালে? 2007। বাংলাদেশের কোন প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক বার টি20 ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছে? এখন পর্যন্ত সাকিব আল হাসান। এক্স্যাক্টলি, তিনি আমাদের এখন সংসদ সদস্য। ভারতের রোহিত শর্মা। এটা হয়তো আমরা সামনের বার আর বলতে পারবো না। না, এটা আমাদের জন্য একটা আমরা বলতে চাই। এক্স্যাক্টলি, ট্রু। যদি বলি যে বাংলাদেশের টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার সেঞ্চুরি করেছিলেন? তামিম ইকবাল। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে এবং পাস। 100-তে 100। পরীক্ষায় কখনো ফেল করেছেন? প্রচুর। কতবার? কোন সাবজেক্টে? প্রচুর। আমরা দেখা গেছে 6-7 সাবজেক্টে ফেল করতাম। 6-7 সাবজেক্টে ফেল করতেন?
ও মাই গড। আচ্ছা ওকে, কিন্তু তারপরে যদি বলি যে আসলে ম্যাথে তাহলে রেগুলার ফেল করতেন, ম্যাথ ইংলিশ হ্যাঁ, ভেজাল ছাড়া। ফেল করো ভেজাল ছাড়া। আপনি তো সব জায়গায় আপনার ছেলেদেরকে নিয়ে যান এবং আপনি চান যে ছেলেদের গায়ে মাটির গন্ধ থাকবে অবশ্যই। মানে তো ওরা কি ক্রিকেট খেলতে পছন্দ করে কিনা বা আপনার মতো হয়েছে কিনা? ওরাও ক্রিকেট পছন্দ করে, কিন্তু মাঠ নাই তো। এটা একটা বড় ইস্যু। যে কারণে আমার ছেলে ধানমন্ডি গভর্নমেন্টের দেয়া, আমি সরকারি স্কুলে দিয়েছি। এটা নিয়েও সবার প্রশ্ন, কেন আমি ইংলিশ মিডিয়ামে দিলাম না? আমার ছেলে তো আমার, ও তো বাংলাদেশি মানুষ হইতে হবে না? তো ও গিয়ে যে স্কুলে গিয়ে দৌড়ঝাঁপ করে, এটা আমার এনজয় করতে ভালো লাগে, আমি দেখতে মজা পাই। আমার ওয়াইফও খুব সাপোর্টিভ, সারাক্ষণ সে তাকে নিয়ে দৌড়াচ্ছে স্কুলের পর, মানে এইগুলো নিয়েই থাকি আর কি। এবার একটা ডিফারেন্ট পরীক্ষা, আমরা একটু পর্দায় চোখ রাখবো, একটা ব্লার ছবি দেখানো হবে, দেখে বলতে হবে এটা আসলে কে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা আপনার খুব অপছন্দের কেউ। হ্যাঁ, আফগানিস্তানের জার্সি। আফগানিস্তানের, এক্স্যাক্টলি, এই জন্যই বলেছি। কি মনে হয় কে? তিনি একজন গুড, ও নো, এই যে কি বলে আরসিবির জার্সিতে দেওয়া হলো, এটা খুব অন্যায় হয়েছে। না, আরসিবির দেওয়ার কারণে কি আফগানিস্তান মনে হচ্ছিল ব্লু কালার? দাঁড়িয়ে আছে খোঁজা খোঁজা, আমি ভাবলাম যে কে এটা। আপনি কি প্রথমে রশিদ খান ভেবেছিলেন? আমি আফগানিস্তানের যে কোনো প্লেয়ার ভেবেছেন? রশিদ খান ভাবিনি, রশিদ খানের মানে এরকম না। আচ্ছা ওকে ওকে, সো বিরাট কোহলি। বিরাট কোহলি আপনার কতটা প্রিয়? বিরাট কোহলি নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। যেটা সবাই আমরা জানতাম যে সে মানুষ হিসেবে খুব উগ্র, এগুলো মানে সোশ্যাল মিডিয়াতে এসেছে। পরবর্তীতে যখন জানলাম না, তিনি যত বড় ক্রিকেটার, মানুষ হিসেবে ততটা নমনীয়। একটা বয়স থাকে না, মানুষ একটু মানে তার এক্সপ্রেশনটা ডিফারেন্ট থাকে, হয়তো সেই সময়টায় তাকে মনে হতো একটু উগ্র। এখন আমি তার মানুষ হিসেবেও তার ফ্যান, যেটা আমি তার বিভিন্ন ইন্টারভিউজ দেখেছি, তার ওয়াইফের যে অভিব্যক্তি, সে মানুষ হিসেবে কিরকম মানুষ, তো আমরা তো শুনি, আমরা তো কাছ থেকে তার সঙ্গে মেশার সৌভাগ্য হয়নি। তো ক্রিকেটার হিসেবে দুর্দান্ত, এবং সচিনের পরে তাকেই ক্রিকেটের একটা মানে অন্যরকম জায়গা দেখা। এত রেকর্ড ভেঙে গেছে, একদম, যেটা বলার অপেক্ষা রাখে না। আজকে তিনি কিন্তু 3টা ম্যাচ, আমি তখন বলছিলাম নেপাল এবং নেদারল্যান্ডসের কথা, যে ম্যাচটার সাথে আমরাও খানিকটা জড়িত, বাট এটা থার্ড ম্যাচ। সেকেন্ড ম্যাচ হচ্ছে আমরা সবাই জানি স্কটল্যান্ড এবং ইংল্যান্ড। ইংল্যান্ডের ক্যাপ্টেন কিছুদিন আগে আইপিএল খেলে ব্যাক করেছে, জশ বাটলার। সো আমরা একটু স্ক্রিনে দেখবো যে আসলে এই দুটো টিমের মধ্যে কি মনে হচ্ছে ম্যাচ উইন প্রবাবিলিটি। আমরা দেখতেই পাচ্ছি 94% হচ্ছে আপনার ইংল্যান্ডের, অন্যদিকে স্কটল্যান্ডের রয়েছে মাত্র 6%। আপনিও কি সেরকমটাই মনে করেন? 6%ও হয়তো থাকবে না, এটা মানে দেওয়ার জন্য দেয়া, কারণ ইংল্যান্ড খুব স্ট্রং টিম, তারা ফাইট দেওয়ার জন্য না, তারা ওয়ার্ল্ড কাপ উইন করার জন্য কিন্তু এবার আসলে এসেছে। তো স্কটল্যান্ড তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। এর বাইরে যদি গুগল রিভিউ, এটা সবসময় যে সঠিক হবে ব্যাপারটা গুগল রিভিউ কোনো ইস্যুস না, এই এর সঙ্গে এটা অঘটন হবে না, মানে একদম ক্রিকেটকে স্তব্ধ করে দেবে। তবে ম্যাচটা কিন্তু খুব মানে এনজয়েবল হবে, এটা আমার ধারণা। হ্যাঁ, ম্যাচটা এনজয়েবল, কারণ স্কটল্যান্ড মানসিকভাবে স্ট্রং। স্কটল্যান্ড যখন ফুটবল খেলে তারা অত শক্ত টিম না, যখন খেলা শুরু করে মনে হয় যে না, যেহেতু বিশ্বকাপ খেলতে এসছে, নিশ্চয়ই একটা কোয়ালিটি তারা নিয়ে এসছে, ভালো কিছু হোক, সুন্দর ম্যাচ। বাটলার ভার্সেস ব্রিংটন, মানে দুই দলের যে ক্যাপ্টেন, ওই জায়গাটা আমার মনে হয় একজন মহাতারকা আর একজন একটা টিম নিয়ে ফাইট দেওয়ার জন্য এসছে। সো মানে আমরা কাউকেই ছোট করে দেখতে চাই না, একটা সুন্দর ম্যাচ হোক, উপভোগ করব। একদম একদম। আর নেপাল এবং নেদারল্যান্ডস রয়েছে আরো একটি ম্যাচ আজকের দিনে, তৃতীয় ম্যাচ। ওইটা অনেক উৎসব মুখর একটা ম্যাচ হবে। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে, এবং ওই ম্যাচটা আমরা বাংলাদেশি যারা রয়েছে একটু যদি পর্দায় আমি দেখে নিই এই মুহূর্তে, দুই ক্যাপ্টেনের প্রোফাইলটাও একটু দেখে নিব। নেদারল্যান্ডস আমরা দেখতেই পাচ্ছি স্কট এডওয়ার্ডস, উইকেট কিপার ব্যাটার, স্ট্রাইক রেট ভালো, 120 পয়েন্ট, আমাদের অনেকের চেয়ে ভালো, তো মানে ভালো কিছু হবে। এবং এইজও কিন্তু 27 ইয়ার্স, সো বোঝা যাচ্ছে না আসলে এখন কি হবে। আমি একটু যদি আবার অন্য টিমের ক্যাপ্টেনকে দেখে নিই, রোহিত প্যাটেল, নেপালের, এজ 21, খুবই ইয়াং এবং ব্যাটিং অলরাউন্ডার, স্ট্রাইক রেট কিন্তু 124, রান আছে 1104 রান আছে তার ইন্টারন্যাশনাল স্কোর। এই দুজনের মধ্যে একটা আমার মনে হয় নেপাল ভালো করতে পারে। হ্যাঁ, এভারেজ করলে এগিয়ে রয়েছে কিন্তু নেপাল ভালো করবে, এবং নেপাল থেকে অনেক প্লেয়ার কিন্তু ইন্ডিয়াতে এসে পারফর্ম করে, বিভিন্ন কি বলে টুর্নামেন্ট খেলে, বা এই যে তাদের যে লিগ হয়, আইপিএল ছাড়াও কিন্তু অনেক জনপ্রিয়। হ্যাঁ, ভীষণ ইয়াং টিম, ক্যাপ্টেনের বয়স হচ্ছে 21 বছর। সো নেপালের প্লেয়াররা কি করে, যে যেমন রঞ্জিত ট্রফি, তারপর হচ্ছে যে আইপিএল এর বাইরে অনেকগুলো তাদের ক্রিকেটের হয়, আসর হয়, সেখানে অনেক প্লেয়ার নেপাল থেকে আসে।
তো সম্ভাবনা একটা উচ্চ পর্যায়ে থাকবে নেপালের আজকের ম্যাচ। নেপাল জিতলে আমার খুব ভালো লাগবে, মানে ইয়াংদেরকে তো সবসময় আমরা আসলে খুব অনুপ্রাণিত করি সেই জায়গা থেকে। আমাদের কাছাকাছি চাইলেই বরফ আছে। ও আমাদের আবার ভিসা লাগে না নেপাল যেতে। নেদারল্যান্ডস কে যায় বলো, আমি এত দূরে যাব না। কোনো দরকার নেই, নেপালে জিতে যাক, কোনো অসুবিধা নেই। বাট আমাদের কিন্তু সামনে ম্যাচ রয়েছে তাদের সাথে, এটাও মাথায় রাখতে হবে। আমি অনেকটা শেষের দিকে আছি, ক্রিকেটের সঙ্গে জীবনের মিল কোথায়? ক্রিকেট দেখলে আমি আমার শৈশবে ফিরে যাই। ক্রিকেট নিয়ে আলোচনা হলেই মনে হয় যে আমি আমার পুকুর ঘাটে, আমার বাড়ির পাশে যে মসজিদের এখানে পুকুর ঘাট, সেখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কেটে যেত যে কোন খেলা কত ভালো বিশ্লেষণ করতে পারে, কোন প্লেয়ারকে নিয়ে কত ভালো বিশ্লেষণ করা যায়। ক্রিকেট আসলে আমার ওই শৈশবের স্মৃতি, কৈশোরের স্মৃতি আসে। এই জায়গায় অনেকটা মিল। আমি আমার বড় ছেলে বলে সে ক্রিকেটার হতে চায়, এটাও মিল। বা এটা একটা মিল। এবং আরো অনেকগুলো ব্যাপার রয়েছে, মানে ক্রিকেটে অল টাইম খুব অ্যাক্টিভ থাকতে হয়। জীবনে কোনো ক্ষেত্রে আমরা একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেলেই কিন্তু বিপদ হয়ে যায়। আবার দেখেন যে 50 ওভারে খেলা শেষ বা 20 ওভারে খেলা শেষ, সময় এখন এত ম্যাচ হচ্ছে, আসলে সব কাজের ফাঁকে আসলে আমার দেশের বাইরে খুব একটা খেলা আমার দেখা হয় না। আর আমার বাট বাংলাদেশের ম্যাচগুলো তো ডেফিনেটলি সবগুলো দেখি আমি, সবগুলো, মানে বাংলাদেশের ম্যাচ একটাও মিস হয় না আমার। আমি যেখানে যে অবস্থায় থাকি চেষ্টা করি অন্তত গুগলে হইলেও খবর নেয়। আর ইন্ডিয়া পাকিস্তান উত্তেজনাটা এখন আর নাই, একসময় ছিল। যেমন তর্কে জড়াতে চান না এমন না, তর্কের ভাল লাগে না আমার পাকিস্তান নামটাতে অ্যালার্জি। একসময় আমি জানতাম না, না জেনে ওই টিমটার সাপোর্ট করতাম, ভাল লাগতো। আসিম আকরাম, শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, তাদের খেলা, সাইদ আনোয়ার। সো মানে এখন আর ভালো লাগে না, যখন থেকে জানা শুরু করলাম। সেটা ডিফারেন্ট ইস্যুস। যেমন এই ম্যাচকে ঘিরে 12 লক্ষ টাকা আইসিসি ক্রিকেটের টিকেটের মূল্য দিল। এটা তো নিঃসন্দেহে একটা মানে বিশাল উত্তেজনা সবার মধ্যে আছে, নাহলে 12 লক্ষ, এবং তারা ছাড় দেবে না এই টিকেটে। এই উত্তেজনা থাকুক, এই ম্যাচটা দেখবো আমি। ওকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি আমি। থ্যাংক ইউ। কিছু একটা বলুন দর্শকের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে আমরা হয়তো সব জায়গায় একটু ক্রান্তিকালে আছি দর্শক। এবার যে বিশ্বকাপ চলছে সেখানে আমাদের একটা দুর্দান্ত টিম আছে। আমার দেশ আমার অহংকার, এটা আমি বিশ্বাস করি। আর নিজেকে ভালোবাসলে দেশকে ভালোবাসা যায়। দেশকে সাপোর্ট করুন, নিচে গিয়ে হাহা রিয়েক্ট দিবেন না। আমার দেশকে আমি ডুবাতে চাই না, তাহলে আপনি ডুবে যাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও। এক্সট্রা মিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি।